আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আর কি শুরু করব জেনারেল ফিজিওলজি। এই চ্যাপ্টারটা হচ্ছিল মানে নতুন মেডিকেলে আসা শিক্ষার্থীদের যারা ফিজিওলজি একটু বুঝতে সমস্যা, ইংলিশ বুঝতে সমস্যা, অনেকের অনেক সমস্যা থাকে। আমি এই জিনিসগুলোকে সলভ করার চেষ্টা করব এবং এত বড় চ্যাপ্টারটাকে আমরা খুব সহজে কয়েকটা ভাগে ভাগ করব, যাতে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কোশ্চেনগুলো সহজে মানে পারা যায়। সাথে সাথে আমরা কোশ্চেনগুলো যখন আমরা আইটেম দিব, কার্ড দিব, টার্মের ভাইভাগুলো দিব, সেগুলো ইজিলিভাবে ডেলিভার করা যায়। সো আজকে আমরা শুরু করবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিজিওলজি। এই ফিজিওলজি শুরু করার ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা আমাদেরকে ফেস করতে হয় সেটা হলো ডিফাইন ফিজিওলজি। কারণ তুমি যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারটা সম্পর্কে মানে কী পড়ছো যদি আমরা তাই না জানি তাহলে হয় না। সো ফিজিওলজি কী? ফিজিওলজি হলো আমাদের যে শুধু হিউম্যান না, হিউম্যান সহ বা অন্যান্য যত অ্যানিমেলগুলো আছে সবার একটা, দাঁড়াও আমি বলতেছি, এখানে হচ্ছিল হিউম্যান। ওকে, সো হিউম্যান সহ অন্যান্য যত অ্যানিমেলগুলো আছে সবার বডিতে অনেকগুলো কিছু নর্মাল প্রসিডিওর হয়ে থাকে, নর্মাল মেকানিজম। সেই মেকানিজম প্লাস কিছু কেমিক্যাল রিয়াকশন। কারণ আমাদের বডিগুলো হচ্ছিলো মানে আমাদের বডিতে খাবার খাওয়া থেকে শুরু করে পিপাক পর্যন্ত এবং হচ্ছিলো অন্যান্য অনেক কাজ, তুমি বিভিন্ন জিনিস পড়াশোনা মনে রাখা, হাঁটা চলা করা, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা মেকানিজমের মাধ্যমে হয়। মেকানিজমের সাথে বিভিন্ন হরমোন এটার সাথে রিলেটেড, মানে হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। তুমি যে একটা খাবার খাচ্ছ সেই খাবারগুলো ভেঙে ছোটো ছোটো টুকরো হবে, সেটা হচ্ছিলো মানে আমরা আগে পড়তাম না যে মানে সহজ সরল এবং দ্রবীভূত হয়ে যাবে। সো মানে প্রত্যেকটা জিনিস একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। সো খাবার খাওয়া থেকে শুরু করে হাঁটা চলা, অন্যান্য দেহের যাবতীয় বিপাক, এগুলো করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন মেকানিজম লাগে, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন লাগে। এই নর্মাল প্রসিডিউর, রাইট, আমাদের নর্মাল জীবনযাপনের জন্য যে সকল মেকানিজম এবং কেমিক্যাল রিয়াকশন ঘটে তাকে বলা হচ্ছিল ফিজিওলজি। ওকে, এটা হচ্ছে নর্মাল। আর যদি বলে যে না বিভিন্ন রোগ টোগ বা ডিজিজ হয় তখন সেটাকে বলা হবে না ফিজিওলজি, তখন তাকে বলা হচ্ছিল প্যাথোলজি। ওকে, সো এটা হচ্ছিল ফিজিওলজি আর প্যাথোলজির ডিফারেন্স। সো আমরা কি বলবো যদি তোমাকে বলা হয় যে হোয়াট ইজ ফিজিওলজি এবং হোয়াট ইজ প্যাথোলজি? সো ফিজিওলজি এবং প্যাথোলজির পার্থক্যটা কি? ফিজিওলজি হচ্ছিল নর্মাল যত মেকানিজম থাকবে, ওকে, নর্মাল মেকানিজম। আর প্যাথোলজি কি? প্যাথোলজি হচ্ছিল সবগুলো হচ্ছে অ্যাবনর্মাল মেকানিজম। নর্মাল মেকানিজমগুলো কি? এই যে হাঁটা চলা, খাওয়া দাওয়া, মানে আমাদের জীবনযাপনে যা দরকার সবগুলো। অ্যাবনর্মাল মেকানিজম কি? বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো অ্যাটাক বা ডিজিজ আর কি, ওভারঅল ডিজিজ কন্ডিশন। ওকে, এগুলোকে বলা হচ্ছে অ্যাবনর্মাল মেকানিজম। তাহলে তোমাকে যদি বলা হয় যে ডিফাইন ফিজিওলজি বা হোয়াট ইজ ফিজিওলজি, তাহলে তুমি কী বলবে? ফিজিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। এটা তোমাদের গাইড বা বিভিন্ন টেক্সট বুকে লেখা আছে, আমি এটা বুঝিয়ে দিব যে কীভাবে বলবো। ফিজিওলজি কি? ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স। কারণ আমরা মেডিকেলে আসছি, সো এটা ব্রাঞ্চ, মেডিকেল সায়েন্স একটা ব্রাঞ্চ ফিজিওলজি, যা কি করে? যা আসলে এক্সপ্লেইন করে কি? দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজম। ওকে, কেমিক্যাল মেকানিজম আমরা একটু আগেই বলছি যে এখানে আসলে বিভিন্ন ফিজিক্যাল এবং ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজমের কথা বললাম। সো ফিজিওলজি কি? ফিজিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, ওকে, দ্যাট এক্সপ্লেইনস দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজম। বিভিন্ন মেকানিজমগুলোকে এক্সপ্লেন করে, যেগুলো কিসের সাথে জড়িত? যে আমরা বললাম যে ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজমগুলো, এগুলো কিসের সাথে জড়িত? এগুলো হচ্ছিল বিভিন্ন অরিজিন, মানে হিউম্যান লাইফ তৈরি করার ক্ষেত্রে বা গাছপালা তৈরি করার ক্ষেত্রে সেগুলো ডেভেলপমেন্ট, মানে বৃদ্ধি তৈরি হলো, সেগুলো এখন ডেভেলপমেন্ট হবে, অ্যান্ড এগুলো সব প্রোগ্রেশন করতে। ওকে, মানে তুমি বৃদ্ধি হলো জন্মের ভিতরে, মানে পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে বা ওভামের ভিতরে ডেভেলপমেন্ট হলো, দেন পরবর্তীতে কী হলো? প্রোগ্রেশন অফ লাইফ। সো আমি একটু সহজ করে দিই, হোয়াট ইজ ফিজিওলজি, রাইট? ফিজিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, এটা বলতে হবে। তাই সে কী করে? সেটা হচ্ছিলো এমন একটা ব্রাঞ্চ যেটা হচ্ছিলো এক্সপ্লেন করে ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজম, বিভিন্ন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজম এক্সপ্লেন করে, যেগুলো কী করে? অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ। ওকে, যেগুলো হচ্ছে রিসপন্সিবল, এমন সব মেকানিজমের কথা বলে যেগুলো হচ্ছে অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ। এই সংজ্ঞাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3 স্টার।
তোমাকে মনে করো আইটেম বলো বা বিভিন্ন অনেকে আছে যে পরীক্ষা হলে ভয় পেয়ে যায়, সো সেগুলোর ক্ষেত্রে হচ্ছিলো এটা অনেক ইম্পর্টেন্ট, তাদেরকে এই কোশ্চেনটা মাস্ট করা হবে। সো এটা হচ্ছিলো ফিজিওলজির সংজ্ঞাটা বললাম। তো আমরা ফিজিওলজি কি, ফিজিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স দ্যাট এক্সপ্লেইনস দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজম, যেগুলো হচ্ছিলো দ্যাট আর রেসপন্সিবল ফর দ্য অরিজিন, ডেভেলপমেন্ট, প্রোগ্রেশন অফ লাইফ। ওকে, তারপর হচ্ছিলো ফিজিওলজি। ফিজিওলজি একটা বড় একটা সাবজেক্ট। সো এটা হচ্ছিলো অনেকগুলো ব্রাঞ্চ আছে। মনে করো হিউম্যান ফিজিওলজি একটা আছে, এটা হচ্ছিলো মানুষ নিয়ে আলাপ আলোচনা করে, হিউম্যান ফিজিওলজি। ওকে, হিউম্যান ফিজিওলজি হতে পারে সেটা ভাইরাসের ক্ষেত্রে। হিউম্যান ফিজিওলজি একটা, আমরা এখন ব্রাঞ্চ নিয়ে আলাপ আলোচনা করব, ব্রাঞ্চেস অফ ফিজিওলজি। কী ব্রাঞ্চ আছে? প্রথম ব্রাঞ্চ কি, একটা হচ্ছিল আমরা হিউম্যান নিয়ে আলাপ আলোচনা করতে পারি, হিউম্যানের ফিজিওলজি। ওকে, হিউম্যানের ফিজিওলজি। তারপর হিউম্যান না, আমরা ভাইরাসের সম্পর্কে জানতে পারি, তাহলে ভাইরাল ফিজিওলজি। না, আমরা ভাইরাল না, আমরা এখন ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে চাই, তাহলে কি ব্যাকটেরিয়াল ফিজিওলজি। ওকে, তারপর আমরা আরও খুব জীব সম্পর্কে জানতে চাই, যেমন হচ্ছে প্লান্ট ফিজিওলজি। তারপর হচ্ছিলো আরও কিছু জানতে চাই, যেমন আমরা বলতে পারি সেল সম্পর্কে জানতে চাই, সেলের মেকানিজম, সো সেলুলার ফিজিওলজি। এমন অনেকগুলো ফিজিওলজি আছে তোমার গাইডের ভিতরে, যেমন হচ্ছিলো ভার্টিব্রাট ফিজিওলজি, ইনভার্টিব্রাট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট জানার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছিলো এটার পর হচ্ছিলো হোয়াট ইজ দ্য পরের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে, হোয়াট ইজ দ্য গোল অফ ফিজিওলজি। ওকে, হোয়াট ইজ দ্য গোল অফ ফিজিওলজি, মানে ফিজিওলজির লক্ষ্যটা কি? ফিজিওলজির লক্ষ্যটা সেম কি, এই লক্ষ্যটা হচ্ছিলো ফিজিক্যাল অ্যান্ড যে কেমিক্যাল যে মেকানিজমগুলো যেগুলো হচ্ছে অরিজিন। আচ্ছা, এটা কীভাবে মনে রাখবো? অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ, ওডিপি অফ লাইফ। ওকে, এগুলো হচ্ছিলো বিভিন্ন এক্সপ্লেন করাই হচ্ছিলো ফিজিওলজির লক্ষ্য। আমরা যখন ফিজিওলজি পড়বো, সেই বইটার লক্ষ্য কি, আমরা হচ্ছিলো বিভিন্ন যে অরিজিন, ডেভেলপমেন্ট, প্রোগ্রেশনের যে মেকানিজমগুলো এগুলো জানবো, এটা হচ্ছিলো ফিজিওলজি আমাকে জানাবে, এটা হচ্ছিলো তার লক্ষ্য। ওকে, এটা গোল। তারপর হচ্ছিলো পরে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ইম্পর্টেন্স কি, আমরা কেন ফিজিওলজি পড়বো, ইম্পর্টেন্স অফ ফিজিওলজি, আমরা কেন ফিজিওলজি পড়বো? অবশ্যই পর্ব হচ্ছিলো ফিজিওলজি পর্ব ছিল যে এগুলো হচ্ছিলো এক্সপ্লেইন, যে গোল জানার জন্য। ওকে, তারপর হচ্ছিলো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক মেকানিজম প্লাস ক্যারেক্টার এগুলো জানার জন্য। তারপর হচ্ছিলো ফিজিওলজির সাথে, যেমন আমরা দেখো ফিজিওলজির মাধ্যমে আমরা কিন্তু প্যাথোলজিকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে ফিজিওলজি জানার সাথে সাথে ফিজিওলজি প্লাস অন্যান্য ব্রাঞ্চ কোরিলেট করতে পারি, কোরিলেট করে অন্যান্য ব্রাঞ্চের নলেজ জানতে পারি। ওকে, তারপর হচ্ছিলো তুমি যদি একটা তুমি যদি একটু ফিজিওলজি সম্পর্কে যদি তোমার একটা ভালো নলেজ থাকে, তাহলে তোমাকে যদি কেউ একটা অ্যাবনর্মাল রিপোর্ট দেয়, তখন তুমি সেটাকে কোরিলেট করতে পারবা। যেমন ধরো ডাব্লিউবিসির কাউন্ট কত, বা ডাব্লিউবিসির কাউন্ট কত, 4 থেকে 11,000। ওকে, এখন একটা মানুষ আসছে, তার হচ্ছিলো ডাব্লিউবিসি তুললো অনেক, 60,000, কথার কথা এক্সাম্পল 60,000, এটাকে বলা হচ্ছিলো ফিজিওলজি। ওকে, এটা তোমার হচ্ছিলো জানা, এটা হচ্ছিলো এই নলেজটা হচ্ছিলো নোন, তুমি জানো। তারপর হচ্ছিলো তোমাকে একটা রিপোর্ট আসলো, রিপোর্টের নলেজের পালা হচ্ছিলো তুমি 60,000, তাহলে এটা কি অ্যাবনর্মাল কন্ডিশন। তুমি কীভাবে জানতে পারছো? ফিজিওলজির নলেজের মাধ্যমে। তো এটাকে কী বলে? প্যাথোলজি কন্ডিশন। সো তোমাকে একটা ভাস্ট নলেজ জানলেই তুমি একটা মেডিকেলে ওয়েল প্র্যাকটিস করতে পারবে। ওকে, তাহলে এদিকে কী বলেছে, সাউন্ড নলেজ অফ ফিজিওলজি and other related basic discipline is essential for the rational practice of medical knowledge। মানে কি, এটা বলা হয়েছে যে তোমার ফিজিওলজি নলেজ থাকলে মানে মেডিকেল সায়েন্স ওয়েল প্র্যাকটিস করতে পারবে।
ওকে, মানে এইখানে হচ্ছিল আমি এই চ্যাপ্টারটাতে এমন এমন কোশ্চেনগুলো ডিসকাস করব, এমন এমন কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে তোমার জন্য দরকার। অনেক থাকে, বইয়ের ভিতরে অনেক ভাস্ট নলেজ থাকে, গাইডের ভিতরে অনেক ভাস্ট নলেজ থাকে, সবগুলো লাগবে না। যেগুলো মনে করো তোমাকে জিজ্ঞেস করবে, যেগুলো দরকার সেগুলো নিয়ে আমি আলাপ আলোচনা করব, যাতে মনে করো, কারণ আমাদের টাইম শর্ট থাকে, এতগুলো আইটেম এতগুলো টপিক থাকে, সেগুলো সব পড়া যায় না। তাই আমি ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো মাস্ট লাগবে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। তারপরে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে হচ্ছিল, আমরা এখন পড়াশোনায় আসি, অ্যাপোপ্টোসিস। ওকে, অ্যাপোপ্টোসিস, একটা হচ্ছে নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছিল স্বাভাবিক মৃত্যু। ওকে, আমাদের দেহের ভিতরে মনে করে নর্মালিভাবে অনেক মেকানিজম হতে থাকে, রাইট? এই মেকানিজমের মাধ্যমে কিছু সেল ডেড হয়, দেন আবার কিছু সেল রিজেনারেট হয়। তোমরা এটা ইন্টারে পড়ে আসছো, তাই ওটাকে বলা হচ্ছে নর্মাল প্রসিডিওরের মাধ্যমে যে মেকানিজম, সেটাকে বলা হচ্ছিল অ্যাপোপ্টোসিস। ওকে, যেটাকে বলা প্রোগ্রাম সেল ডেড, এটাকে বলা যেতে পারে প্রোগ্রামড সেল ডেথ। একটা সেল মারা যাবে, রিজেনারেট হবে আরেকটা সেল, এটাকে বলে অ্যাপোপ্টোসিস। বাট তোমাকে যদি মনে করো কোনো ভাইরাস অথবা পুষ্টির অভাবে যদি সেল মারা যায়, যেমন এন দেওয়া বলে রাখতে পারে যে নিউট্রিশন বা ভাইরাস বা এগুলোর কারণে, পুষ্টির কারণে যদি কোনো সেল মারা যায়, সেল ডেথ হয়, তাহলে তাকে কি বলা হয়? নেক্রোসিস। ওকে, নেক্রোসিস। তাহলে এটাকে বলা হচ্ছিল সেল সুসাইড, কারণ এটা নিজে নিজে মারা যাচ্ছে, এটা নর্মাল প্রসিডিউর। আর এটা কি? সেল মার্ডার। ওকে, তারপর আর কিছু লাগবে না। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমরা আলাপ আলোচনা করবো, সেটা আসলে বডি ফ্লুইড। ওকে, হোয়াট ইজ বডি ফ্লুইড? বডি ফ্লুইড হচ্ছিল তোমাকে হচ্ছিল বডি, একটা মনে করো হিউম্যান বডি। ওকে, আমরা জানি এটার ভিতরে নর্মালি আমরা জানি হচ্ছে 70 থেকে 80% ফ্লুইড, বা 60 থেকে 70% বা 70% ফ্লুইড থাকে। ওকে, বডি ফ্লুইড কত? 70% ফ্লুইড থাকে। এখন এই মানে আমাদের দেহের ভিতরে এমন অনেক কিছু আছে, যেমন হচ্ছিল সেল আছে, বিভিন্ন অর্গান আছে, তাহলে স্টমাক আছে, এই যে বিভিন্ন অর্গান, এমন অনেক কিছু আছে। এখন এগুলোর বাইরে এই জায়গায় একটু ফ্লুইড আছে, এই জায়গায় একটু ফ্লুইড আছে, তারপরে যে সেলগুলোতে একটু ফ্লুইড আছে, সেলের বাইরেগুলো অনেকগুলো ফ্লুইড আছে। সো এদিকে কি বিভিন্ন কম্পার্টমেন্ট, আমাদের বডিগুলো বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করা। ওকে, যেমন হচ্ছে ব্রেইন, এই ব্রেইনে কিছু ফ্লুইড আছে, চোখে কিছু ফ্লুইড আছে, ওকে, নাকে মুখে কিছু ফ্লুইড আছে। তাহলে কি আমাদের বডিটা অনেকগুলো কম্পার্টমেন্টে ভাগ করা, ঠিক আছে? এই যে সেলের ভিতরে একটা কম্পার্টমেন্ট, সেলের বাইরে একটা কম্পার্টমেন্ট, ব্লাড ভেসেলে একটা কম্পার্টমেন্ট। তাহলে আমরা কি বললাম? আমাদের বডিটা বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করে, এবং এক এক কম্পার্টমেন্টে এক এক ধরনের ফ্লুইড আছে। আর এই টোটাল সামগ্রিকটাকে বলা হয়েছিল বডি ফ্লুইড। ওকে, তাহলে বডি ফ্লুইডের সংজ্ঞা তোমাকে কি বলা হবে? ইট ইজ দ্য ফ্লুইড, এটা এমন একটা ফ্লুইড, ইট ইজ দ্য ফ্লুইড প্রেজেন্ট ইন ডিফারেন্ট কম্পার্টমেন্টস অফ দ্য বডি। ওকে, সো এটাই কিন্তু বললাম, আমাদের দেহের বিভিন্ন কম্পার্টমেন্ট, বিভিন্ন কম্পার্টমেন্টের ভিতরে যে ফ্লুইডগুলো থাকে তাকে সামগ্রিকভাবে কী বলে? বডি ফ্লুইড। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর এই ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস জিজ্ঞেস করবে। ওকে, সো প্রথম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে একটা 70 কেজি, ধরো 70 কেজি অ্যাডাল্ট মেল অর ফিমেল। ওকে, ফিমেলের বডি ফ্লুইড কত? যদি বলে 70 কে অ্যাডাল্ট মেল হলে বডি ফ্লুইড হবে 60%। ওকে, আর ফিমেল হলে 50%। ওকে, 60% হচ্ছিল অ্যাডাল্ট মেল, আর ফিমেল হলে 50%। এখন তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কোশ্চেন হচ্ছিল ওমেনদের কেন বডি ফ্লুইড কম থাকে? ওকে, কেন কম থাকে? কারণ হচ্ছিল ওমেনদের হচ্ছিল মোর বডি ফ্যাট। এটা ছিল ভাইবা কোশ্চেন।
তাহলে তোমাকে কী জিজ্ঞেস করতে পারে, ওমেনদের কেন বডি ফ্লুইড কম থাকে? এটা হচ্ছিলো বডি ফ্যাট বেশি থাকার কারণে। ফ্যাট বেশি থাকার কারণে পানির পরিমাণ কমে যায়, তাই হচ্ছিলো তাদের টোটাল বডি ফ্লুইড অ্যামাউন্টটা কমে যায়। ওকে, তারপর হচ্ছিলো এটা শেষ। এখন হচ্ছিলো মোস্ট ইম্পর্টেন্ট যে একটা রিটেন কোশ্চেন, রিটেন প্লাস ভাইবা। আমরা কিন্তু এখনও বডি ফ্লুইড নিয়ে আলোচনা করছি। বডি ফ্লুইডের সংজ্ঞা পড়লাম, বডি ফ্লুইড ওমেনদের কত থাকে, ফিমেলদের কত থাকে এবং কেন কম থাকে এটা পড়লাম। এখন হচ্ছিল রিটেন প্লাস ভাইবা একটা কোশ্চেন আসবে যে কম্পার্টমেন্টগুলোকে ভাগ করো, টোটাল বডি ফ্লুইডের কম্পার্টমেন্টকে ভাগ করো। যেমন টোটাল বডি ফ্লুইড এটা কোথায় কোথায় থাকে? টোটাল বডি ফ্লুইড এটা ছিল ধরো 60% হচ্ছিল অফ বডি ওয়েট, মানে একটা বডি ফ্লুইডের 60% হচ্ছিল, মানে অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 60% হচ্ছিল পানি থাকবে। তাহলে এটা কয়টা ভাগে ভাগ করা যায়? হতে পারে আমরা মলিকুলার লেভেলে যাই, একবারে হতে পারে সেলের বাইরে, সেলের বাইরে কিছু ফ্লুইড থাকবে, সেলের ভিতরে কিছু ফ্লুইড থাকবে। ওকে, সেলের ভিতরে, সেলের বাইরে যেটা থাকে সেটাকে বলা ছিল এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর সেলের ভিতরে যদি থাকে তাকে বলা হচ্ছিল ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এখন সেলের বাইরে থাকে হচ্ছিল টোটাল বডি ওয়েট 70% বডি ওয়েটের 1 থেকে 3rd, মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছিল অফ বডি ওয়েট এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর 2/3 হচ্ছিল অফ ওয়েট হচ্ছিল ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তাহলে আমরা কী পেলাম? টোটাল বডি ফ্লুইড। এই বডি ফ্লুইডকে কিছু সেলের বাইরে থাকে, কিছু সেলের ভিতরে থাকে। সেলের বাইরে যেগুলো থাকে সেটাকে 1/3 হচ্ছিল বডি ফ্লুইড, আর 2/3 মানে ম্যাক্সিমাম থাকে হচ্ছিল সেলের ভিতরে। এখন হচ্ছিল এক্সট্রা সেলুলার ফ্লুইডকে বলা হচ্ছিল ইসিএফ। ওকে, ইসিএফকে আবার কয়েকভাবে ভাগ করা যায়। ইসিএফ মানে সেলের বাইরে, সেলের বাইরে কি থাকে? মনে করে একটা সেল, হ্যাঁ এই যে একটা সেল, এই সেল থাকে, প্লাস সেলের বাইরে কী থাকে? একটা সেল, আরেকটা সেল, এবং আমরা জানি এই সেলের মাঝখানে থাকে হচ্ছিল বিভিন্ন ভেসেল যার মাধ্যমে নিউট্রিশন যায়। তাহলে কি সেল একটা থাকে, আমরা এটা পড়লাম, সেলের বাইরে এই এক ধরনের ফ্লুইড থাকতে পারে আর এই এক ধরনের ফ্লুইড থাকতে পারে। সো দুই সেলের মাঝখানে যে ফ্লুইডটাকে বলা হচ্ছিল ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ওকে, এটাকে কি বলে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। দুইটা সেলের মাঝখানে, আরেকটা হচ্ছিল না, দুইটা সেলের মাঝে না, এই যে দেখো এটাকে আমরা বলছিল ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর এটাকে বলেছিল আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভিতরে যেমন হচ্ছিল দুই সেলের মাঝখানে কিছু ফ্লুইড থাকে, আবার হচ্ছিল ভেসেলের মাধ্যমে ফ্লুইড আসে। সো ভেসেলের মাধ্যমে ফ্লুইডটাকে বলা হচ্ছিল, দুই সেলের মাঝখানে ফ্লুইডটাকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর ভেসেলের যে ফ্লুইডটাকে বলা হচ্ছিল কি, মানে প্লাজমা বা ব্লাড বা প্লাজমা। ওকে, তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে সেলের বাইরের ফ্লুইড। এটা কি হতে পারে? সেলের বাইরের ফ্লুইডটা ব্লাড আমরা বলে ফেলছি, এদিকে হতে পারে লিম্ফ ফ্লুইড থাকতে পারে। ওকে, লিম্ফ ফ্লুইড থাকতে পারে, তারপর বিভিন্ন কানেকটিভ টিস্যু থাকবে, এই কানেকটিভ টিস্যুর ফ্লুইড থাকবে, তারপর ছিল কিছু ট্রান্স সেলুলার ফ্লুইড। আমি কোনটা কী ফ্লুইড আমি সব বুঝিয়ে দেব। দেখো লিম্ফ ফ্লুইড হচ্ছিল, আমরা জানি লিম্ফ ব্লাডের মতোই কিছু আছে, একটা পরিবহন টিস্যু ব্লাডের মতোই, তারপর হচ্ছে লিম্ফ, সেটা একটা লিম্ফ এক ধরনের। কানেকটিভ টিস্যু হচ্ছিল বিভিন্ন কানেকটিভ টিস্যু থাকে না, এর মাঝখানে বিভিন্ন ফ্লুইড থাকে। আরেকটা হচ্ছিল ট্রান্সসেলুলার ফ্লুইড। ওকে, ট্রান্সসেলুলার ফ্লুইড হচ্ছিল এরা বিভিন্ন পরিবহন করে বিভিন্ন জিনিস সিক্রেট করে, যেমন হচ্ছিল আমাদের ব্রেনের ভিতরে। ওকে, ব্রেনের ভিতরে সিএসএফ থাকে। ওকে, সিএসএফ থাকে, এই ট্রান্স সেল, বিভিন্ন সেল আছে যাগুলো মনে করো ব্রেনের ভিতরে কিছু ট্রান্স সেল থাকে যারা হচ্ছিল ফ্লুইড সিএসএফ তৈরি করে। তাহলে হচ্ছিল এই ট্রান্স সেল থেকে সিএসএফ তৈরি হয়, এই ট্রান্সসেলুলার ফ্লুইড। তারপরে হচ্ছিল আবার যেমন মনে করো চোখের ভিতরে আমরা জানি যে কি বলে, চোখের ভিতরে যে অশ্রু বা ইন্ট্রাঅকুলার ফ্লুইড বা এক্সট্রা অকুলার ফ্লুইড,
এগুলো হচ্ছে যে ট্রান্সসেলুলার ফ্লুইড। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন জিআইটি ট্র্যাক্ট বা রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে অনেকগুলো ফ্লুইড, এগুলো হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। তাহলে আমরা ট্রান্সসেলুলার ফ্লুইডকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ট্রান্সসেলুলার ফ্লুইড হচ্ছে যেমন সিএসএফ, উপর থেকে আসে সিএসএফে থাকে, তার নিচে থাকবে ইন্ট্রাঅকুলার ফ্লুইড, চোখে থাকে, তারপরে জিআইটিতে কিছু ফ্লুইড থাকে, অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে। আর কিছু আমাদের বডির ভিতরে বিভিন্ন স্পেস থাকে, তাদেরকে বলে সেটা পটেনশিয়াল স্পেস, এখানে ফ্লুইড থাকে। যেমন হচ্ছিল প্লিউরাল ক্যাভিটি কি দুইটা লাংসের মাঝে, এই যে লাংসের উপরে যে প্লিউরা থাকে বা আবরণ থাকে, এই আবরণের ভিতরে যে ফ্লুইড থাকে তাকে বলা হচ্ছে প্লিউরাল ক্যাভিটি। এখানে ফ্লুইড থাকবে পেরিকার্ডিয়াল ফ্লুইড বা পেরিকার্ডিয়াল ক্যাভিটির ভিতরে যে ফ্লুইড থাকে, যেমন হচ্ছে আমাদের হার্ট। ওকে, এই যে এই হার্টের ভিতরে পেরিকার্ডিয়াম থাকে, এই পেরিকার্ডিয়ামের ভিতরে ফ্লুইড থাকে, তারপরে পেরিকার্ডিয়াল ফ্লুইড, আর ক্যাভিটি হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তারপর ছিল পেরিটোনিয়াল ক্যাভিটি। আমাদের যে বডি বা ট্রাঙ্ক থাকে, এটাকে বলা হচ্ছিল ট্রাঙ্ক। যে এই ট্রাঙ্কের ভিতরে বিভিন্ন অর্গান থাকে না, স্টমাক এবং লিভার, এর মাঝখানে যে ফাঁকা জায়গা, এটাকে বলেছিল পেরিটোনিয়াল ক্যাভিটি। এখানে অনেক সময় মাঝে মধ্যে ফ্লুইড থাকে অল্প, সেটাকে বলেছিল পেরিটোনিয়াল ফ্লুইড, যেটা এক ধরনের ট্রান্সসেলুলার ফ্লুইড। তাহলে এই পর্যন্ত হচ্ছে মোটামুটি বডি ফ্লুইড সম্পর্কে বেসিক ধারণা। তাহলে আমরা কি পড়ব? বডি ফ্লুইড 70% থাকে ধরলাম আমরা বডি ফ্লুইড। এটা আমাদের বডি ফ্লুইডটা দেহের বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করা থাকে। তাহলে দ্য ফ্লুইড দ্যাট প্রেজেন্ট ইন ডিফারেন্ট কম্পার্টমেন্ট অফ দ্য বডি, এটাকে বলা হচ্ছিল বডি ফ্লুইড। এখন একটা অ্যাডাল্ট মেলের ভিতরে কী পরিমাণ বডি ফ্লুইড থাকে, ফিমেলের ভিতরে কী পরিমাণ বডি থাকে। অ্যাডাল্ট মেলের ভিতরে 60% থাকে, অ্যাডাল্ট ফিমেলের ভিতরে 50% থাকে। ওকে, এখন কেন থাকে মহিলাদের কম? এটা হচ্ছে ভাইভা কোশ্চেন। এটা ছিল বডি ফ্যাট বেশি থাকার কারণে এই ফ্যাটটা কম থাকে। তারপর হচ্ছিল রিটেন এবং ভাইবার জন্য একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই বডি ফ্লুইডটা বিভিন্ন কম্পার্টমেন্টে, আমরা যে বলছি না যে বডির ভিতরে বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ থাকে, এই ভাগটাকে আমরা কিভাবে ভাগ করব, ডিস্ট্রিবিউশন করব। আমরা সেল লেভেল থেকে শুরু করি, কারণ বডির ভিতরে সেল হচ্ছে একক হিসেবে কাজ করে। সো সেলের বাইরে কিছু থাকে, সেলের ভিতরে থাকে। সেলের বাইরে যেটা থাকে সেটাকে বলছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, তার অ্যামাউন্ট 1/3। আর সেলের ভিতরে থাকে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, যেটা হলো 2/3। এখন সেলের বাইরে এটা, আর সেলের ভিতরে থাকে এই ফ্লুইড। এই বাইরেটা সেটা হচ্ছে কিছু ভেসেলের ভিতরে থাকে, যেটা প্লাজমা হিসেবে কাউন্ট হয়। আর এটা হচ্ছে দুইটা সেলের মাঝখানে থাকে, এটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হিসেবে কাজ করে। ওকে, সো এই দেখো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর এটা হচ্ছে প্লাজমা। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের ভিতরে কি থাকে? লিম্ফ থাকবে, কানেকটিভ টিস্যু থাকবে। আমরা লিম্ফকে আমরা পরবর্তীতে আলোচনা করব। লিম্ফ থাকবে, কানেকটিভ টিস্যু থাকবে এবং ট্রান্সসেলুলার ফ্লুইড থাকবে। লিম্ফ তো আমরা সবাই জানি, কানেকটিভ টিস্যুর ভিতরে যে ফ্লুইড, কানেকটিভ টিস্যু ফ্লুইড। আর ট্রান্সসেলুলার ফ্লুইড এটার একটা নতুন টার্ম। সো ট্রান্সসেলুলার ফ্লুইডটা কি? ট্রান্সসেলুলার ফ্লুইডটা হচ্ছে যেটা ট্রান্সফার করে, বিভিন্ন সেল থেকে বিভিন্ন ফ্লুইড বের হয়, যেটা ট্রান্সফার হিসেবে কাজ করে। যেমন হচ্ছে ব্রেনের ভিতরে একটা কিছু সেল থাকে, যেমন ট্রান্সসেল বলে। এখান থেকে সিএসএফ তৈরি হয়। এই সিএসএফ হচ্ছিল ব্রেনের নিউট্রিশন এগুলো পরিমাণে কাজ করে। চোখের ভিতরে থাকে ধরো কিছু ট্রান্সসেল, যেখান থেকে ফ্লুইড বেরোবে ইন্ট্রাঅকুলার সেল বা ইন্ট্রাঅকুলার ফ্লুইড বা এক্সট্রাঅকুলার ফ্লুইড, যেটা হচ্ছিল চোখের পুষ্টিতে কাজ করে। তাহলে ট্রান্সসেলুলার ফ্লুইডগুলো কি? যেমন সিএসএফ, ইন্ট্রাঅকুলার ফ্লুইড, জিআইটি রেসপিরেশনে থাকে। পোটেনশিয়াল স্পেসগুলো আমরা কি বললাম, যে বিভিন্ন স্পেসগুলো যে বিভিন্ন ট্রাঙ্কের ভিতরে থাকা যে গ্যাপ, সেই গ্যাপে হচ্ছিল বিভিন্ন স্পেস থাকে, তাকে বলে সব পটেনশিয়াল স্পেস। এখানে যেমন হচ্ছিল হার্টের ভিতরে স্পেস থাকে, তারপরে যাকে বলে প্লিউরাল লাংসের ভিতরে থাকবে, সেটাকে বলা হচ্ছিল প্লিউরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি, এগুলো আমরা শেষ করলাম। সো এটা ছিল বেসিক ধারণা। তারপর আমরা ডিপে এটা হলো বেসিক ধারণা। এখন হচ্ছিল আমরা যে ইসিএফ আইসিএফ পড়ছি, কি যে ইসিএফ এবং আইসিএফ এর সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো হচ্ছিল বিভিন্ন কোশ্চেন করে ভাইভা থেকে রিটেন। ওকে, তাহলে হচ্ছিল ইসিএফ কি? আমরা আগে বলছিলাম সেলুলার বাইরে এক্সট্রা সেলুলার ফ্লুইড। ওকে, এটাকে বলা হচ্ছিল দ্য ফ্লুইড প্রেজেন্ট আউটসাইড অফ দ্য সেল, তাকে বলা হচ্ছিল ইসিএফ। ওকে, ইসিএফ এর কন্টেন্টগুলো জিজ্ঞেস করবে। এটা হলো কন্টেন্ট। ইসিএফ এর কন্টেন্ট কি?
ইসিএফ এর কন্টেন্ট হচ্ছিল লার্জ অ্যামাউন্ট অফ সোডিয়াম থাকবে, ক্লোরাইড থাকবে, সোডিয়াম থাকবে, ক্লোরাইড থাকবে, বাইকার্বনেট থাকবে, ক্যালসিয়াম থাকবে এবং নিউট্রিয়েন্টস থাকবে। এটা জিজ্ঞেস করা যে ইসিএফ এর কন্টেন্টগুলো কী কী। তাহলে ইসিএফ এর কন্টেন্টগুলো হচ্ছিল সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম, এগুলো হচ্ছিল বিভিন্ন আয়ন থাকবে এবং হচ্ছিল নিউট্রিয়েন্ট থাকবে, প্লাস ওয়েস্ট প্রোডাক্ট থাকবে। যেমন নিউট্রিয়েন্টগুলো কী কী, নিউট্রিয়েন্টগুলো হতে পারে যেমন অক্সিজেন তোমার দরকার, গ্লুকোজ দরকার, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ওকে, এগুলো সেই নিউট্রিয়েন্ট। ওয়েস্ট প্রোডাক্ট কি তুমি রিলিজগুলো কী কী করছো, কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট অনেকগুলো আছে, মানে যে কিটোন বডিজ, এগুলো ছিল ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে আমরা কী বললাম, হোয়াট ইজ ইসিএফ। ওকে, ইসিএফ হচ্ছিল সেলের বাইরে থাকা ফ্লুইড, মানে আউটসাইড অফ দ্য সেলে থাকা যে ফ্লুইড তাকে বলে ইসিএফ। এর কন্টেন্টে জিজ্ঞেস করে, কন্টেন্টগুলো কি, সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম এবং কিছু নিউট্রিয়েন্ট থাকবে, ওয়েস্ট প্রোডাক্ট থাকবে। আর হচ্ছিল আমরা আইসিএফ পড়ব। আইসিএফকে কী বলা হয় তাহলে, আইসিএফকে বলা হচ্ছিল দ্য ফ্লুইড প্রেজেন্ট ইন সেল, তাকে বলা হচ্ছিল ইন্ট্রাসেলুলার ফ্লুইড। দেন এটারও কন্টেন্ট জিজ্ঞেস করবে, এটা কন্টেন্টগুলো অল্প, এটা মুখস্থ রাখতে হবে এবং অনেক কাজে লাগে। তাহলে আইসিএফগুলো কী কী, আইসিএফগুলো হচ্ছিল পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, তারপর হচ্ছিল ফসফরাস, ফসফেট আয়ন, এগুলো থাকে। তাহলে কী কী, এই তিনটা মনে রাখলে হবে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফসফেট আয়ন। ওকে, এই দুইটা। এবং হচ্ছিল আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছিল, এটা ছিল ভাইবার জন্য ইম্পর্টেন্ট, যে সেরাম ইলেকট্রোলাইটগুলো কী কী, সেরাম ইলেকট্রোলাইট। ওকে, সেরাম ইলেকট্রোলাইটটা মনে রাখবে হচ্ছিল সকালে পেটাবো। দেখো, সকালে মানে হচ্ছিল স দিয়ে হচ্ছিল সোডিয়াম, কাল দিয়ে হচ্ছিল ক্লোরাইড, পে দিয়ে হচ্ছিল পটাশিয়াম, বো দিয়ে হচ্ছিল বাইকার্বনেট। ওকে, অ্যান্ড সেরাম ইলেকট্রোলাইট কি, সেরাম ইলেকট্রোলাইট হচ্ছিল আমাদের যে মানে প্লাজমা থেকে যে প্লাজমা আছে, সেরাম আছে, এই সেরামে থাকা যে ফ্লুইড তাকে বলা হচ্ছে, মানে এই সেরামে থাকে যে সকল ইলেকট্রোলাইট তাকে বলা হচ্ছিল সেরাম ইলেকট্রোলাইট। ওকে, প্লাজমা এবং সেরামের পার্থক্য পরে আছে, আমরা এটা পরে শেখাবো। তাহলে প্লাজমা কি, এটা হচ্ছিল বডি ফ্লুইড। সেরামে থাকা যে ইলেকট্রোলাইট তাকে হচ্ছে সেরাম ইলেকট্রোলাইট। এই সেরাম ইলেকট্রোলাইট এই চারটা এবং এই চারটার লেভেলগুলো জানতে হবে, এটা আমরা পরে বলতেছি। তাহলে হচ্ছিল সেরাম ইলেকট্রোলাইটগুলো কী কী আবার বলি, সকালে পেটাবো সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট। ওকে, তাহলে একটু রিভাইজ দিয়ে নেব, প্রত্যেকটা পড়ার শেষে একটু রিভাইজ দিলে তাহলে বুঝতে সহজ হয়। তাহলে ইসিএফ কি, ইসিএফ হচ্ছিল দ্য ফ্লুইড প্রেজেন্ট আউটসাইড অফ দ্য সেল, তাকে বলা হচ্ছিল ইসিএফ। কন্টেন্টগুলো পড়ব, সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম, কিছু নিউট্রিয়েন্ট থাকবে, কিছু ওয়েস্ট প্রোডাক্ট থাকবে। ওকে, দেন আমরা আইসিএফ পড়ব। আইসিএফ কি, ফ্লুইড প্রেজেন্ট ইনসাইড অফ দ্য সেল। ওকে, কন্টেন্টগুলো কি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফেট আয়ন, শেষ। তাহলে দেন হচ্ছিল জিজ্ঞেস করবে ভাইবার কোশ্চেন, এটা হচ্ছিল ভাইবাতে আস করবে সেরাম ইলেকট্রোলাইট কি। সেরাম ইলেকট্রোলাইটগুলো হলো এই সকালে পিঠাবো দিয়ে মনে রাখবো সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট। এটা পড়লে শেষ, মোটামুটি ইসিএফ এবং আইসিএফ সম্পর্কে জানো। তাহলে এখন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এদের ডিফারেন্স কি, ওকে, মানে পার্থক্য কী ইসিএফ অ্যান্ড আইসিএফ। ওকে, তাহলে প্রথম কোশ্চেন জিজ্ঞেস করবে, মানে ডিফারেন্স যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো, এটা হলো আউটসাইড অফ দ্য সেলে থাকে। ওকে, আর এটা কি থাকবে, ইনসাইড অফ দ্য সেল। ওকে, তারপর হচ্ছিল এর কন্টেন্টগুলো বলবে, এটা রিটেন কোশ্চেন যে জিজ্ঞেস করে বা ভাইবাতেও জিজ্ঞেস করে। ওকে, এর কন্টেন্টগুলো বলবা। তারপর হচ্ছিল দেখো, এখানে হচ্ছিল কি প্রোটিন কম থাকবে, আর এইখানে প্রোটিন ইজ লেস, আর এখানে প্রোটিন বেশি। এর কারণ কি, কারণ আসলে ইনসাইড অফ দ্য সেলে বিভিন্ন অর্গান থাকে, আর অর্গানালিজ বা অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে, তারপর হচ্ছে নিউক্লিয়াস, আরও অনেকগুলো অঙ্গাণু থাকে। ওগুলো কি প্রত্যেকটা জিনিস প্রোটিন দ্বারা তৈরি, তো সেলের ভিতরে অবশ্যই প্রোটিন বেশি, আর এদিকে কি প্রোটিন কম। ওকে, তারপর হলো এখানে হচ্ছিল এটা কি ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটা কি, এটা আমি পরে বোঝাচ্ছি। এটাকে বলা ছিল ইন্টারনাল এনভায়রনমেন্ট। আর এটা কি, এটা হলো বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন ঘটে এখানে,
ওকে, কেমিক্যাল রিয়াকশন ঘটে, কারণ সেলের ভিতরে সবগুলো রিয়াকশন হয়। তারপরে ইসিএফ এর ভিতরে আমরা কি বলছিলাম, ব্লাড থাকে, প্লাজমা থাকে, তাহলে পিএইচ হচ্ছিল ব্লাডের সমান 7.4, আর এটা কি পিএইচ হালকা একটু কম, মানে অ্যাসিডিক 7। ওকে, তাহলে যদি তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করে ইসিএফ এবং আইসিএফ এর পার্থক্য কি, তাহলে বলবা যে এটা আউটসাইড অফ দ্য সেলে থাকে। দেখো সংজ্ঞা দিয়ে পাওয়া যাবে, কন্টেন্টগুলো বললা, প্রোটিন এদিকে কম থাকবে কারণ হচ্ছে এদিকে অর্গানালিস থাকে না, এদিকে প্রোটিন বেশি থাকে কারণ হলো অর্গানালিস থাকে। আর ওগুলোর ভিতরে যেমন মাইটোকন্ড্রিয়ার ভিতরে বিভিন্ন রিয়াকশন হয়, নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন রিয়াকশন হয়, তাই এদিকে কেমিক্যাল রিয়াকশন ঘটবে। আর এটা কি ইন্টারনাল এনভায়রনমেন্ট, এদিকে ব্লাড থাকে, তো পিএইচ 7.4, এদিকে হচ্ছিল 7। সো ইসিএফ এবং আইসিএফ এর পার্থক্য শেষ। এখন আরেকটা রিটেন কোশ্চেন আছে, রিটেন কোশ্চেনটা হচ্ছিল ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছিল রিটেন না শুধু ভাইভাতেও জিজ্ঞেস করে, বিভিন্ন যে আমরা যে কন্টেন্টগুলো পড়লাম প্রত্যেকটা রেঞ্জগুলো জানতে হবে। যেমন হচ্ছিল তোমাকে জিজ্ঞেস করতে পারে অক্সিজেনের রেঞ্জ কত, অক্সিজেনের রেঞ্জ হচ্ছিল 25 থেকে 40 মিলিমিটার মার্কারি, কারণ ওটা হচ্ছে গ্যাস। কার্বন ডাইঅক্সাইড CO2, এটার কন্টেন্টের কত 41 থেকে 51 মিলিমিটার মার্কারি, গ্যাস দেখে এর একক হচ্ছিল মিলিমিটার মার্কারি। তারপর হচ্ছিল সিরাম তোমাকে জিজ্ঞেস আছে যেমন সিরাম ইলেকট্রোলাইট, বা জিজ্ঞেস করতে পারে আইসিএফ এর কয়েকটা মানে ইলেকট্রোলাইটগুলোর রেঞ্জগুলো বলতে, ভাইভাতেও জিজ্ঞেস করবে, রিটেন বোথ, এটা ইম্পর্টেন্ট। যেমন সোডিয়ামের যদি জিজ্ঞেস করে, এটা ভেরি ইম্পর্টেন্ট, সোডিয়াম কত 135 থেকে 145 রেঞ্জে বলবে সবসময়। আর এটা যেহেতু আয়ন, তাই এটার একক হবে হচ্ছিল মিলিমোল পার লিটার। সোডিয়াম গেল। পটাশিয়াম, পটাশিয়ামেরটা জিজ্ঞেস করবে 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার। দেন আবার হচ্ছিল ক্যালসিয়াম জিজ্ঞেস করতে পারে, ক্যালসিয়াম হচ্ছিল 1 থেকে 1.4 মিলিমোল পার লিটার। তারপর হচ্ছিল বাইকার্বনেট, বাইকার্বনেট হচ্ছিল 22 থেকে 29, এটা কি আয়ন, তাহলে মিলিমোল পার লিটার। তারপর হচ্ছিল ক্লোরাইড, হ্যাঁ ক্লোরাইড কি আয়ন, 98 থেকে 108, আর এটা কি আয়ন, তাই হচ্ছিল মিলিমোল পার লিটার। তারপর জিজ্ঞেস করতে পারে গ্লুকোজ, এগুলো কন্টেন্টগুলোর যেহেতু জানতেছি, গ্লুকোজ হচ্ছিল 70 থেকে 115, এটা হচ্ছিল মিলিগ্রাম পার ডেসিলিটার, কারণ এটা একটা হচ্ছিল মনে করো সলিড টাইপের গ্লুকোজ। তারপর ছিল প্রোটিন, মানে সাবস্টেন্স টাইপের আর কি। প্রোটিন কি, প্রোটিন হচ্ছিল 2 গ্রাম পার ডেসিলিটার। ওকে, তাহলে এই চারটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা ছিল রিটেন এবং বোথ ভাইবার ক্ষেত্রে, রিটেন এবং ভাইবা। এর ভিতরে যে কয়েকটা জিনিস তোমাকে মাস্ট জানতে হবে সেটা হচ্ছিল সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট এবং ক্লোরাইড। ওকে, আমি দাগায় দিই, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড। এটা তোমাকে একটা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে তোমাকে এই কয়েকটা, এই 5টা জিনিসের মানে মানগুলা ঠোঁটের আগে রাখতে হবে, কারণ তুমি বিভিন্ন রিপোর্ট দেখবা, রিপোর্টের ভিতরে এই ইলেকট্রোলাইটগুলো দেওয়া থাকে, এবং সেই ইলেকট্রোলাইটের মানগুলা তোমাকে এই নর্মাল রেঞ্জের সাথে তুলনা করে তোমাকে বুঝতে হবে যে কী সমস্যা, তাই এই রেঞ্জগুলো মুখস্থ রাখতে হবে, অনেক ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবং এটা কিন্তু সেরাম ইলেকট্রোলাইট, সোডিয়াম, স, কা, লে, পেটাবো। ওকে, এদের সেরাম ইলেকট্রোলাইট, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে। তাহলে এটা ইম্পর্টেন্ট শেষ। এবং আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, না এখানে আর কিছু লাগে না সাধারণত, তাই আমরা বডি ফ্লুইড থেকে কী কী জিনিস লাগবে এটা আমরা দেখতেছি। বডি ফ্লুইড পড়তেছি যেহেতু, সো বডি ফ্লুইড আরেকটা রিভিশন দিয়ে দেয়, বডি ফ্লুইড কী, বডি ফ্লুইড কোথায় থাকে এগুলো পড়লাম, কেন মহিলাদের কম পুরুষদের বেশি, এবং হচ্ছিল এর বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করা, এগুলো পড়লাম। ট্রান্সসেলুলার ফ্লুইড পড়লাম। ওকে, ট্রান্সসেলুলার ফ্লুইড পড়লাম, ট্রান্সসেলুলার ফ্লুইডের বিভিন্ন কম্পার্টমেন্ট, এই ডিফারেন্সগুলো পড়লাম। এবং হচ্ছিল ইসিএফ পড়লাম, ইসিএফের কন্টেন্ট, আইসিএফ কি, আইসিএফের কন্টেন্ট, এবং সেরাম ইলেকট্রোলাইট, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এবং হচ্ছিল এর ডিফারেন্সটা জানতে হবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছিল প্রত্যেকটা এগুলোর হচ্ছিল মান বা ভ্যালু, এই ভ্যালুগুলো লাগবে, এবং এর ভিতরে সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর ভ্যালুটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো জানতে হবে। শেষ, এই পর্যন্ত হচ্ছিল আমাদের বডি ফ্লুইড শেষ। এখন হচ্ছিল রিটেন বলো, ভাইবা বলো, বা এই চ্যাপ্টারে অন্যতম ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছিল টপিক হচ্ছিল হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস মানে একটা মানুষকে যদি কেউ রিটেন বা ভাইবা, প্রব বলো, কার্ড বলো, আইটেম বলো, যেটা বলো, তাকে এই টপিকটা না পারলে মানে কনফার্ম ফেল, এবং এইটা পারতেই হবে, মানে 1000% ইম্পর্টেন্ট। 1000 না, 1 লাখ, 1 লক্ষ স্টার। ওকে,
ভেরি ইম্পর্টেন্ট। সো এটা মনোযোগ দিয়ে ক্লাস করলে মোটামুটি পাস হয়ে যাবে। সো হোয়াট ইজ হোমিওস্টেসিস, প্রথম সংজ্ঞা, এটা কোনোদিনও ভোলা যাবে না এবং যেভাবে আছে সেভাবেই বলতে হবে। হোয়াট ইজ হোমিওস্টেসিস? হোমিওস্টেসিস হচ্ছিল মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন in the internal environment, আচ্ছা আগে তোমাকে বুঝে হোমিওস্টেসিসটা কি। হোমিওস্টেসিস হচ্ছিল যাকে বাংলায় বলা হচ্ছিল স্বাভাবিক অবস্থা বা স্বাভাবিক কন্ডিশন। একটা বডি প্রত্যেকটা, যেমন একটা রিঅ্যাকশন বলো, একটা মেকানিজম বলো, প্রত্যেকটা জিনিস একটা সুন্দরভাবে পরিচালনা করতে একটা বেসিক লেভেল দরকার হয়, একটা স্বাভাবিক কন্ডিশন হয়, প্রত্যেকটা তাপমাত্রা সেম রাখতে হবে, তাহলে ওই জিনিসগুলো সুন্দর মতো হয়। এই প্রত্যেকটা বিক্রিয়া বা এই যে আমরা ফার্স্টে বলছি যে ফিজিওলজি কি, ফিজিওলজি হচ্ছিলো ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজম। তো এই ফিজিক্যাল এবং কেমিক্যাল যে মেকানিজমগুলো, এই মেকানিজমগুলো ঘটার জন্য একটা স্বাভাবিক কন্ডিশন প্রয়োজন হয়, তাহলে এই মেকানিজমগুলো সুন্দর মতো হবে। এখন যদি এই মেকানিজমগুলো যদি মানে যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো যদি ঠিকমতো না থাকে, তাহলে সেটা হচ্ছে ঠিকমতো হবে না এই মেকানিজমগুলো। তাহলে এই কন্ডিশনগুলো যদি, মানে এই কন্ডিশন যদি ঠিকমতো থাকে, তাহলে মেকানিজমগুলো হবে। ওকে, আর এই কন্ডিশনগুলোকে বলা হচ্ছিল হোমিওস্টেসিস, মানে দেহের স্বাভাবিক অবস্থা বজায় রাখা। এই স্বাভাবিক অবস্থার মাধ্যমে বিভিন্ন মেকানিজমগুলো সুন্দর মতো পরিচালনা হয়। তাহলে আমরা কি বলবো? মেইনটেন করা of nearly constant condition in the internal environment. ওকে, বডির ভিতরে একটা কনস্ট্যান্ট কন্ডিশন রাখতে হবে, এটাকে সবসময় ঠিকমতো কন্ডিশন রাখাকে বলা হচ্ছিল হোমিওস্টেসিস। আর একটু এক্সাম্পল দিলে আরও ভালো মতো বুঝতে পারবো। যেমন তোমার মনে করো কী বলা হয়, যেমন রেসপিরেটরি মুভমেন্ট, তুমি এখন রেসপিরেশন নিছো, শ্বাস প্রশ্বাস নিচ্ছ, সে মনে করো তুমি শ্বাস নিলে কী হবে? দেহের ভিতরে অক্সিজেন বেড়ে গেল। এখন অক্সিজেন যদি একটা নর্মাল রেঞ্জ পেতো, অক্সিজেন একটা নর্মাল রেঞ্জ পর্যন্ত ভিতরে নিলাম, দেন অক্সিজেন গেলে সেটা কী হবে? একসময় কার্বন ডাইঅক্সাইড লাংসের ভিতরে এক্সচেঞ্জ হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল। যত অক্সিজেন নিলাম অত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের হলো। এই কার্বন ডাইঅক্সাইড কি বের করতে হবে, নাহলে দেহের ভিতরে সমস্যা হয়ে যাবে। তাই কার্বন ডাইঅক্সাইডটা অটোমেটিক দেহ থেকে বের হয়ে যাবে। এটাকে বলা হচ্ছিল নর্মাল, মানে ইন্সপাইরেশন হয়েছে, তার ফলে এক্সপাইরেশন হবে। আরেকটা জিনিস মনে করো, আমি যেমন, আচ্ছা এক্সাম্পল বুঝাই পরে, যেমন আসলে মনে করো তোমার বডির ভিতরে কিডনি এমন একটা অর্গান যেটা হচ্ছিলো আয়ন কনসেন্ট্রেশন ঠিক রাখে, মানে একটা ঠিক রাখে। ওকে, এখন হচ্ছিলো সাপোজ তুমি মনে করো বেশি পরিমাণে কোনো লবণ খেয়ে ফেললা, ওকে, প্রচুর পরিমাণে লবণ খেয়ে ফেললা, তাহলে কী হবে? দেহের ভিতরে সোডিয়াম, পটাশিয়াম এগুলো বেড়ে যাবে। ওকে, কিডনি হচ্ছিলো আমার বডির আয়রন কনসেন্ট্রেশন ঠিক রাখে, কিন্তু তুমি মনে করো একটা বাচ্চা প্রচুর পরিমাণে লবণ খেয়ে ফেললো। ওকে, লবণ খেয়ে ফেললো মানে কি? পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো অন্য অন্য যে উপাদান আছে এগুলো খেয়ে ফেললো, তাহলে এটা কি দেহের নর্মাল কনস্ট্যান্ট কন্ডিশন ঠিক থাকবে না? এটা যদি ঠিক না থাকে তাহলে কী হবে? অন্য অন্য যে মেকানিজমগুলো ওগুলো হ্যাম্পার হবে, তাহলে মেকানিজম হ্যাম্পার হবে। ওকে, আর এই মেকানিজম হ্যাম্পার যাতে না হয় এর জন্য কিডনি কী করবে? বেশি পরিমাণে এক্সক্রিট করে দিবে, তার মেকানিজমের মাধ্যমে এক্সক্রিট করে দিবে এই লবণগুলোকে, লবণ এক্সক্রিট করে দিবে, ফলে কী হবে? মেইনটেন ঠিক মেকানিজমগুলো ঠিক মতো হবে। তাহলে এটাই হলো হোমিওস্টেসিস, মানে একটা মেকানিজম হলো কিছু জিনিস বেড়ে গেলে ওটাকে কমায় দিবে, কিছু জিনিস কমে গেলে সেটাকে বেড়ায় দিবে। তো কেন করবে? যাতে একটা নর্মাল লেভেল ঠিক রাখে, এটাকে বলা হচ্ছিলো হোমিওস্টেসিস। সো হোমিওস্টেসিস কি? মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন, সবসময় একটা কনস্ট্যান্ট কন্ডিশন ঠিক রাখবে যাতে বিভিন্ন মেকানিজমগুলো ঠিক মতো হয়। আর এই শব্দটা মানে ফার্স্ট এটা হয়েছে হচ্ছিলো WB ক্যানন, এই ওয়ার্ডটা প্রথম রিকগনাইজ করে। তাহলে এক্সাম্পলগুলো বললাম যে কিডনি এগুলো মেনটেন করে, যেমন লাং অক্সিজেন বেড়ে গেলে কমাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে বের করে দিবে। তারপরে হচ্ছিলো যেমন বডি বাফারগুলো, অনেকগুলো সিস্টেম আছে, এগুলো মেকানিজম করে। ওকে, তাহলে হচ্ছিলো এটা। তাহলে এই মেকানিজমটা হয় কীভাবে? এই যে আমরা যে বললাম যে হোমিওস্টেসিস কি? হোমিওস্টেসিস হচ্ছিলো একটা নর্মাল কন্ডিশন। তাই বডির ভিতরে মনে করে বেড়ে গেল কিছু জিনিস, একটা আয়ন বেড়ে গেল, তাহলে একে কী করতে হবে? কমাতে হবে, আয়ন কমাতে হবে। আবার মানে কমে গেল, আয়ন কমে গেল, তাহলে আয়ন বাড়াতে হবে।
নর্মাল কন্ডিশন রাখতে হলে মনে করো এই পরিমাণ, মনে করো ধরো একটা সোডিয়াম 135 মিলিমোল পার লিটার বডিতে দরকার। এখন লবণ খাওয়ার কারণে বডির ভিতরে সোডিয়াম বেড়ে গেছে, মনে করো 200 হয়ে গেছে। ওকে, আমরা ছিল 135 থেকে 145, এখন 200 হয়ে গেছে। এটা কি বেড়ে গেছে অনেক। তাহলে কিডনি এমন একটা কন্ডিশন করবে যে 200 থেকে কমে 105 এই রেঞ্জে নিয়ে আসবে। আবার মনে করো তোমার প্রচুর পরিমাণে মানে কী বলে ব্লিডিং বা এগুলো অনেক কারণে সোডিয়ামের পরিমাণ হয়ে গেছে 90, অনেক কমে গেছে। তাহলে কি করবে, কিডনি অফ হয়ে যাবে, কিডনি এক্সক্রিট করবে না, বরং রিঅ্যাবজর্ব করবে। ফলে কী হবে, এই নর্মাল রেঞ্জে আসবে। মানে সবগুলো নর্মাল রেঞ্জে করা। আর এই মেকানিজমটা হচ্ছে দুইটা মেকানিজমের মাধ্যমে কাজ করে। একটাকে বলা হচ্ছিল নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, মানে বেড়ে গেছে কমায় দিবে, কমে গেছে বেড়ে দিবে, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ওকে, আরেকটাকে বলা হচ্ছিল পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে আমরা এখন এই দুইটা মেকানিজম সম্পর্কে, মানে আমাদের যে হোমিওস্টেসিসটা এই দুই মেকানিজমের মাধ্যমে কাজ করে। তো প্রথমে আমরা জানি হলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, প্রত্যেকটা আরও সুন্দরভাবে বুঝিয়ে দেব, ওয়েট করো। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এটার এক্সাম্পল বললাম। এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কি, বেড়ে গেলে কমায় দিলে বেড়ে যাবে, এটাকে বলা ছিল নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। মানে অপোজিট রিয়াকশন দেবে, মানে এটা কি অপোজিট রিয়াকশন দেবে এবং কনস্ট্যান্ট এবং কন্ডিশন ঠিক রাখবে একে বলা ছিল নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের সংজ্ঞাটা পড়ি। এখানে বলা হয়েছে যে নেগেটিভ ফিডব্যাকের সংজ্ঞাটা হচ্ছিল ইফ সাম ফ্যাক্টরস excessive become excessive or deficient, মানে কি কোনো একটা ফ্যাক্টর। আচ্ছা আমি আগে লিখে নিই একটা। তাহলে এই কন্ট্রোল সিস্টেম থাকে বডির ভিতরে, which consist a series of changes that return the factor toward a normal value and thus maintaining homeostasis is called negative feedback mechanism. এখানে কি বলা হয়েছে দেখো, প্রথমে বলছে যে কোনো ফ্যাক্টর বিকাম এক্সেসিভ অথবা ডেফিশিয়েন্ট। দেখো এদিকে মনে করো সোডিয়াম বেড়ে গেল অথবা কমে গেল, কোনো একটা এদিকে কি বললো, এদিকে বলতেছে ইফ সাম ফ্যাক্টর বিকাম এক্সেসিভ অর ডেফিশিয়েন্ট। দেখো বেড়ে গেছে কমে গেছে, তাহলে কি হবে, একটা কন্ট্রোল সিস্টেম যেখানে অনেকগুলো রিয়াকশন হবে, অনেকগুলো কন্ট্রোল সিস্টেম হুইচ কনসিস্ট এ সিরিজ অফ চেঞ্জেস। একটা মানে কোনো একটা আয়ন অনেকগুলো বেড়ে গেছে বা কমে গেছে, এর ফলে কি হবে, একটা কন্ট্রোল সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। এই কন্ট্রোল সিস্টেমটা কি করবে, ওই বেড়ে যাওয়া বা কমে যাওয়াকে একটা নর্মাল রেঞ্জে নিয়ে আসবে, মানে স্বাভাবিক যে কন্ডিশন সেটাকে নিয়ে আসবে। এর ফলে বডির মেকানিজমগুলো সব ঠিক থাকবে, ফলে হোমিওস্টেসিস মেনটেন হবে। একে বলা হচ্ছিল নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এবং এটা হচ্ছে রিটেন ভাইভাতেও সবগুলো আসে এবং এর সাথে এক্সাম্পলগুলো জিজ্ঞেস করে যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল কী। যেমন মনে করো তোমার বডির ভিতরে বিপি অনেক বেড়ে গেছে, ব্লাড প্রেশার, সো ব্লাড প্রেশার অনেক হাই, ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, তাহলে কী হবে, ভেসোমোটর সেন্টার অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভ হবে, যেটা কি করবে, ব্লাড প্রেশার কমায় দেবে। ব্লাড প্রেশার কমে গেলে তুমি নর্মাল হয়ে যাবে। ওকে, আবার মনে করো তুমি তোমার মানে কি বলে ব্লাডের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে গেছে, তাহলে কি করবে, বডি প্রচুর পরিমাণে এক্সপাইরেশন করবে, মানে নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস প্রচুর পরিমাণে নিঃশ্বাস বা এক্সক্রিট করবে কার্বন ডাইঅক্সাইড, নিঃশ্বাস করবে এক্সক্রিট করবে কার্বন ডাইঅক্সাইড, ফলে কী হবে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে,
কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, মানে নর্মাল থাকবে। তারপর মনে করো অ্যাসিড বেস ব্যালেন্স, কারণ কোনো সময় যদি অ্যাসিড বেস ব্যালেন্স যদি না থাকে তখন সেটাকে অ্যাসিড বেস ব্যালেন্স করবে। প্রচুর পরিমাণে তুমি যদি ওয়াটার ইনটেক এক্সেস করলে তখন কী হবে, মূত্রের মাধ্যমে ওয়াটার এক্সক্রিট করবে, তাহলে কি বডির ভিতরে ওয়াটার মেনটেন থাকবে। ওকে, এগুলো ছিল সব হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে, সবগুলোতেই ইম্পর্ট্যান্ট। মানে কি, একটা বেড়ে গেছে একটা কমে যাবে, এটা ছিল নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ব্লাড প্রেশার বেড়ে গেছে, এটাকে কমায় দিবে এর মাধ্যমে ঠিক থাকলে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, তুমি নিঃশ্বাস করবা, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। প্রচুর পরিমাণে ওয়াটার ইনটেক করলাম, মূত্রের মাধ্যমে ওয়াটার এক্সক্রিট করে দিবে, ফলে ওয়াটার ব্যালেন্সটা ঠিক থাকবে। এটাকে বলা ছিল নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ওকে, তার এরপর হচ্ছিল আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে, যেমন হচ্ছিল হোয়াট ইজ গেইন। গেইন কি? গেইন হচ্ছিল, মানে আমি আগে বুঝাই হোয়াট ইজ গেইন। মনে করো তুমি বাসা থেকে 10 টাকা নিয়ে বেরিয়েছো, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা নিয়ে বেরিয়েছো। 10 টাকা নিয়ে বেরিয়েছো, কিন্তু রাস্তার ভিতরে তোমার 3 টাকা হারায় গেছে। 3 টাকা, এই 3টা টাকা হারায় গেছে। বাসা থেকে তোমার আম্মু 10 টাকা দিছে যে ডিম কিনতে, ওকে, ডিম না, মনে করো কাঁচামরিচ কিনতে দিছে। ওকে, কাঁচামরিচ কিনতে 10 টাকা তোমাকে দিছে। এখন তুমি এই 10 টাকার ভিতরে তোমার 3 টাকা হারায় গেছে, তাহলে তুমি পরবর্তীতে কী করলা, 60 টাকার কাঁচামরিচ নিয়ে আসলা। 60 টাকার কাঁচামরিচ নিয়ে আসলা, তাহলে কী হয়েছে, তুমি আগে যে 10 টাকা যে মনে করো যতটি কাঁচামরিচ পাইতা, তাহলে তুমি কি 60 টাকা সেই পরিমাণ কাঁচামরিচ পাবা না, তাহলে কি তোমার কাঁচামরিচের পরিমাণটা কমে যাবে। তাহলে হোয়াট ইজ গেইন, মানে এই যে 60 টাকায় মনে করে পাইলে হচ্ছিলো তুমি ধরো 10 টাকায় 100টা কাঁচামরিচ পাইতা, 100টা কাঁচামরিচ পাইতা। আর হচ্ছিল 60 টাকায় তুমি পাও 50টা কাঁচামরিচ বা 70টা কাঁচামরিচ। ওকে, তোমাকে বাসার থেকে দিছিল 10 টাকা, 10 টাকায় তুমি 100টা কাঁচামরিচ পাইতা। আর হচ্ছিল তুমি পরবর্তীতে রাস্তায় 3 টাকা হারায় ফেলছো, এখন তুমি 60 টাকা দিয়ে কাঁচামরিচ পাইলে 70টা, তাহলে ধরো 70/100, তাহলে কি কাঁচামরিচের পরিমাণ কিছু কমে গেছে। তাহলে তোমার মা বললো যে তোমার 30টা কাঁচামরিচ কম, তাহলে এই যে এটা হচ্ছিলো ইরোর, আম্মু বের করতে পারছে হচ্ছিলো 30টা কাঁচামরিচ কম। তাহলে তোমার গেইন কী হবে, গেইন হবে হচ্ছিলো যে তোমার 100টা দরকার, গেইন হচ্ছিলো যে পরিমাণ 100টা কাঁচামরিচ দরকার তার থেকে তুমি 30টা কম আনছো। ওকে, 100টা কাঁচামরিচ দরকার, তুমি 30টা কম আনছো, তাহলে আনছো কয়টা, আনছো হচ্ছিলো 70টা, মানে তোমার অর্জন হচ্ছিলো এই 70টা, এটাকে বলা হচ্ছিলো গেইন। তাহলে কোনো একটা মনে করে কাজ, এই কাজটা হচ্ছিলো যতটুকু পরিমাণ করা দরকার তার চেয়ে একটু কম করছো, আর যে পরিমাণটা করছো ইফেক্টিভলি সেটাকে বলা হচ্ছিলো গেইন। তাহলে গেইনের সংজ্ঞাটা হচ্ছিলো দ্য ডিগ্রি অফ এফেক্টিভনেস with which a control system maintains constant condition is determined by the gain of the negative feedback. ওকে, তাহলে কি বললো, যে এখানে বলতেছে যে একটা ইফেক্টিভনেস, মানে তুমি কি পরিমাণ কাজ করতে পারো দিন শেষে। কিছু তোমার মনে করো ফল্ট থাকবে, কিছু পরিমাণে ভুল থাকবে, ওই ভুলের পরও যে পরিমাণ দরকার ছিল সেই পরিমাণে একটু কম হবে, বাট যে পরিমাণ কাজটা করতেছো যে ইফেক্টিভনেস সেটা হচ্ছিলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে ডিটারমাইন করে, এটাকে বলা হচ্ছিলো গেইন। ওকে, তারপর ছিল আমরা এখন পর্ব ছিল পজিটিভ ফিডব্যাক মেকানিজম। পজিটিভ ফিডব্যাক মেকানিজম, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কি, কোনো একটা জিনিস বেড়ে গেল বা কমে গেল, বাড়াটাকে কমাবে
আর যেটা কমে গেছে সেটাকে বাড়াবে। এটা ছিল পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আর পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি, মনে করো কোনো একটা জিনিস কমে গেছে সেটাকে কমাইতেই থাকবে, কমাইতেই থাকবে, কমাইতেই থাকবে। কোনো একটা জিনিস বেড়ে গেছে সেটাকে বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে, বাড়াইতে থাকবে। এটাকে বলেছিল পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এখন তাহলে আমরা সংজ্ঞাটা বুঝি। সংজ্ঞাটা ছিল ইফ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস causes more of the same is called positive feedback mechanism. Positive feedback mechanism. এক্সাম্পল দিলে বুঝতে পারবা জিনিসটা। আচ্ছা, আমরা এক্সাম্পল জানি। এক্সাম্পলগুলো হচ্ছিল, মনে করো ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং। তাহলে দেখো তোমার হচ্ছিল যখন হচ্ছে প্লাটিলেট আসা মানে তোমার ব্লাড ভেসেল রাপচার হয়েছে, তাহলে এখানে কি আসবে, প্লাটিলেট অ্যাডিশন হবে। এখন এখানে অ্যাডিশন হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না তোমার যে কাটা জায়গাটা ঠিক না হয়। ওকে, যতক্ষণ কাটা জায়গাটা ঠিক না হয় তত পর্যন্ত ব্লাড ক্লট হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। মানে কি একবার একটা আসছে হতে থাকবে, হতে থাকবে। এটাকে বলা হচ্ছিল ব্লাড ক্লটিং। তারপর হচ্ছিল আরেকটা এক্সাম্পল হচ্ছিল পারচুরেশন মেকানিজম। পারচুরেশন মেকানিজমকে বলা হচ্ছে চাইল্ড বার্থ। ধরো মনে করো যখন বেবি মনে করো বের হয় বা ডেলিভারি হয়, তখন হচ্ছিল মানে ইউটেরাস একটা কন্ট্রাকশন করে। মনে করে যে দেখো এই যে এটা হচ্ছে ধরো ইউটেরাস। ওকে, এটা ছিল ইউটেরাস, এখানে বেবিটা থাকে। ওকে, এখানে বেবিটা আছে। এখন বেবিটা বের হবে কীভাবে? এই বেবিটা বের হবে হচ্ছিল অবশ্যই তোমাকে এখান দিয়ে যদি প্রেশার দেয়, এই মাসেলগুলো প্রেশার দেয়, এই মাসেলগুলো প্রেশার দেয়, এই মাসেলগুলো প্রেশার দেয়, তাহলে বাচ্চাটা নিচ দিয়ে বের হবে। ওকে, মনে করো প্রথমে শুরু হলো কি, যখন বেবিটা বের হওয়ার সময় হবে তখন হচ্ছিল যে ইউটেরাসের মাসেলগুলো কন্ট্রাক্ট করবে, ইউটেরাইন কন্ট্রাকশন হবে। তাহলে বেবির মাথাটা এই সার্ভিক্স, এই যে এটা হলো সার্ভিক্স, এই সার্ভিক্সে পুশ করবে, সার্ভিক্সে পুশ। যখন এই পুশ করবে তখন এদিকে থাকা যে রিসেপ্টরগুলো, এই রিসেপ্টরগুলো স্টিমুলেশন হবে। এই রিসেপ্টরগুলো এই ইউটেরাইন মাসেলকে আবার সিগন্যাল পাঠাবে, যে কি বলবে, যে আরও পুশ করো, আরও পুশ করো, যে এখনও বাচ্চাটা বের হয়নি, আরও শক্তি দরকার, যে আরও ফোর্স করো যাতে বাচ্চাটা বের হয়। সো আরও পুশ করবে। সো আরও বেশি পুশ করলে কি হবে, দেখো এই যে আরও বেশি যখন পুশ করবে, মোর পুশ করতেছে, আরও পুশ করতেছে, আরও পুশ করতে, তাহলে একসময় বেবিটা বের হয়ে যাবে। তাহলে বেবি কামস আউট। তাহলে এখানে দেখো পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি, প্রথমে হচ্ছিল একটা নর্মাল পুশ করছিল, এটা একটা নর্মাল স্টিমুলাস, দেন বেবিটা বের হলো, এরপরে এই দিকে রিসেপ্টর স্টিমুলেশন হলো, সে বললো আরও পুশ করতে, মানে একটা পুশ পর আরও পুশ করতেছে, মানে একই ইফেক্ট বারবার দিতে বলতেছে, বারবার দিতে বলতেছে। এটা করেছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। ওকে, তাহলে এই এক্সাম্পলগুলো থেকে আমরা যে সংজ্ঞাটা পড়েছি সেটা দেখি। একটা ইনিশিয়েটিং স্টিমুলাস, মানে একটা হচ্ছিলো যে প্রেশারটা দিছিল, এটা হলো ইনিশিয়েটিং স্টিমুলাস। ওই ইনিশিয়েটিং স্টিমুলাসটাই কজ মোর অফ দ্য সেম স্টিমুলাস, সে আরও সেম লেভেলের, মানে দেখো এই যেমন দেখো এই যে একটা স্টিমুলাস যেটা দিছিল সেটা আরও স্টিমুলেশনগুলোকে উদ্দীপ্ত করছে, এটাকে বলা হচ্ছিলো পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এই দেখো একটা প্লাটিলেট আসছিল, ওই একটা প্লাটিলেট হচ্ছিলো ইনিশিয়েটিং স্টিমুলাস, ওর দেখা দেখি আরও অনেকগুলো প্লাটিলেট আসছে, সেটাকে বলা হচ্ছিলো কজেস মোর অফ দ্য সেম স্টিমুলাস, এটাকে বলা হচ্ছিলো পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে আমরা সংজ্ঞা পড়লাম। এক্সাম্পল বলে ব্লাড ক্লটিং, তারপর হচ্ছে চাইল্ড বার্থ, LH সার্চ, তারপর হচ্ছিলো ক্রিয়েশন অফ নার্ভ সিগন্যাল, তারপর ছিল ইনসুলিন সিক্রেশন ইন রেসপন্স টু হাই ব্লাড গ্লুকোজ। তাহলে এদিকে দেখো এই তিনটা জিনিস আমি বোঝাই দিই। মনে করো তোমার প্রচুর পরিমাণে ব্লাড গ্লুকোজ অনেক বেড়ে গেছে। ওকে, ব্লাড গ্লুকোজ বেড়ে গেছে, এখন ব্লাড গ্লুকোজ বেড়ে গেলে কি হবে, ইনসুলিন আসবে, যত বেশি গ্লুকোজ থাকবে এবং ওই সেই পরিমাণ গ্লুকোজকে
ব্লাড থেকে সেলের ভিতরে ঢুকাতে হবে। গ্লুকোজ ব্লাডে আছে, প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে, এটাকে সেলে ঢুকাইতে হবে প্রচুর। এখন যদি এদিকে 100 পরিমাণ গ্লুকোজ থাকে তাহলে 100টা ইনসুলিন লাগবে, যদি 90টা গ্লুকোজ থাকে তাহলে 90টা ইনসুলিন লাগবে। মানে হচ্ছিল যদি হাই ব্লাড গ্লুকোজের জন্য ইনসুলিন সিক্রেশন বেরোতেই থাকবে, গ্লুকোজও বাড়তে থাকবে, ইনসুলিনও বাড়তে থাকবে, এবং বেশি ইনসুলিন কী করবে, সেলের ভিতরে ঢুকাই দেবে। ওকে, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তারপর হচ্ছিল ক্রিয়েশন অফ নার্ভ সিগন্যাল। নার্ভ সিগন্যাল কি, একটা নার্ভ বা একটা স্টিমুলাস যদি একবার মনে করে তৈরি হয়, এই যে ধরো এটা ছিল প্রি সিনেপটিক নিউরন, এটা ছিল পোস্ট সিনেপটিক নিউরন। ওকে, এই একটা সিগন্যাল যদি এখানে ঢুকে যায়, এই যে চ্যানেলটা ওপেন হয়ে গেছে না, প্রচুর পরিমাণে সিগন্যাল এদিক দিয়ে ঢুকতে থাকবে, এটাকে বলা হচ্ছিল এলএস সার্চ। ওই যে একটা ঢুকছে, একে দেখে অনেকগুলো দেখছে, তাই না, হচ্ছে এলএস সার্চ। এলএস সার্চ হচ্ছিল, এটা হচ্ছে রিপ্রোডাকশনের জিনিস, আমরা রিপ্রোডাকশনে পড়বো। তারপর একটা জেনারেল ধারণা দেওয়া যায়, যেমন সে এলএস সার্চ হচ্ছিল ওভুলেশন, ডিম্বপাত। ওকে, প্রথম হচ্ছিল এলএস সার্চ, মানে এলএইচ হরমোনটা একটু বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে বের হবে, কিন্তু এই একটু বেড়ে যাওয়ার কারণে পরবর্তীতে অনেকগুলো হরমোন আরও বেশি স্টিমুলেশন হয়, ওটা ধাম করে ডিম্বপাত হয়ে যায়, এটাকে বলা হচ্ছিল এলএইচ সার্চ। ওকে, তাহলে আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি, কোনো জিনিস বেড়ে গেলে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হলে বেড়ে গেলে কমায় দিবে, কমায় দিলে বাড়ায় দিবে। আর পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি, কোনো একটা জিনিস কমে গেছে সেটাকে আরও কমাবে, কোনো একটা জিনিস বেড়ে গেছে আরও বেড়ে যাবে। মানে কি, ইনিশিয়ালি স্টিমুলাসটা যদি একবার যেমন হবে সেটা আরও সেম স্টিমুলেশন দেবে। তাই এইটার এক্সাম্পলগুলো কী কী, ব্লাড ক্লথিং, একবার প্লাটিলেট আসে অনেকগুলো প্লাটিলেট আসবে। পারচুরেশন মেকানিজম, একবার যদি একটা ইউটেরাইন কন্ট্রাকশন হয় এবং যেটা যদি মনে করে বাচ্চাটাকে যদি সার্ভিক্স পর্যন্ত নিয়ে আসে, সেম পরিমাণ স্টিমুলাস আরও দিতে দিতে যতক্ষণ পর্যন্ত না বাচ্চাটা বের হয়। এলএইচ সার্চ, একবার যদি এলএইচ হরমোন বেড়ে যদি ডিম্বাণুটা বের হয়, সেম পরিমাণ ইফেক্ট দিতে থাকবে যত পর্যন্ত না ওভুলেশন না হয়। নার্ভ সিগন্যাল, একবার যদি কোনো একটা চ্যানেল খুলে যায় এবং একটা স্টিমুলেশন ভিতরে থাকে, তাহলে ওই চ্যানেল দিয়ে অনেকগুলো স্টিমুলেশন ঢুকে যাবে। ইনসুলিন সিক্রেশন, ব্লাড গ্লুকোজ যদি যত বেশি হবে সেই পরিমাণ ইনসুলিন সিক্রেট হতে থাকবে প্যানক্রিয়াস থেকে, এবং অত পরিমাণে গ্লুকোজের ভিতরে সেলের ভিতরে ঢুকে দেবে। এটাকে বলা হচ্ছিল পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল। এখন হচ্ছিল রিটেনে জিজ্ঞেস করে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম যে একটা ভালো জিনিসও আছে আবার খারাপও আছে। দেখো, পজিটিভ ফিডব্যাক মেকানিজম কখনো কখনো খারাপ হয়ে যায়, তাকে বলা হচ্ছিল ভিসিয়াস সাইকেল, ভিসিয়াস সাইকেল। আর যদি ভালো হয় তাহলে এটা কি বেনিফিশিয়াল ইভেন্ট। কারণ বেনিফিশিয়ালটা আমরা বলছি মাত্র, যেমন হচ্ছিল ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং কি, এটা ভালো জিনিস, কারণ ব্লাড ক্লটিং না হলে প্রচুর পরিমাণে ব্লিডিং হলে মানুষ মারা যায়, এটা হচ্ছে ব্লাড ক্লটিং। ওকে, তারপর হচ্ছিল যে পারচুরেশন মেকানিজম বা চাইল্ড বার্থ কি ভালো জিনিস। ওকে, এটা বাট তাহলে ক্ষতি কী, এদিকে তো আমরা সব ভালো জিনিস দেখছি, ক্ষতি আছে। ক্ষতিগুলো কি, এই ক্ষতিগুলো হচ্ছিলো মনে করো কারো যদি এই যে মনে কোনো একটা ডিসঅর্ডার থাকে, বা যদি মনে করো প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, এই ব্লিডিং লেভেলটা যদি 2 লিটার অফ ব্লাড, একটা মানুষের হিউম্যান বডিতে সাধারণত 5 লিটারের মতো ব্লাড প্লাজমা থাকে, বা 8 লিটার প্লাজমা বা 8 লিটারের মতো ব্লাড থাকে। ওকে, এর ভিতরে যদি 2 লিটার অফ ব্লাড যদি বের হয়ে যায়, মানে 2 লিটার ব্লাড, বুঝতে পারছো, অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটলে 2 লিটার পরিমাণ অফ ব্লাড বের হয়ে যাবে। ওকে, তাহলে 2 লিটার অফ ব্লাড বের হলে কী হবে, দেখো মনে করো একটা হার্ট, এই যে ধরো এটা হার্ট, এদিক থেকে সব ব্লাড এদিকে আসছে। এখন বেশি পরিমাণ ব্লাড থাকলে সে ফোর্স করবে বেশি, এবং বেশি পরিমাণে ব্লাড বের হয়ে বডিতে যাবে, অন্যান্য বডি থেকে আসলো, দেন বডি থেকে যাবে। ওকে, তাহলে আমরা ভিসিয়াস সাইকেলটা দেখি। ভিসিয়াস সাইকেলটা কি, নর্মাল মেকানিজম হচ্ছিল যে পরিমাণ ব্লাড যাবে এবং সেই পরিমাণ ফোর্স বেশি আসবে, ফলে বডিতে সব ব্লাড সাপ্লাই হবে, ব্লাড সাপ্লাই। ওকে, এখন যদি 2 লিটার ব্লাড বের হয়ে যায় তাহলে কী হবে, 2 লিটার ব্লাড বের হয়ে গেল। মনে করো এই যে একটা হিউম্যান বডি, এই বডির ভিতরে এদিক থেকে 2 লিটার ব্লাড বের হয়ে গেছে, তাহলে এখান থেকে যে হার্টে যাওয়ার কথা ছিল সেই অ্যামাউন্টটা কি সেম থাকবে? এখান থেকে যে ব্লাডটা যাওয়ার কথা ছিল সেটা কি সেম থাকবে? না, কারণ অল্প পরিমাণ ব্লাড যাবে, কারণ ম্যাক্সিমাম ব্লাড এখান দিয়ে বের হয়ে গেছে, ফলে ইনপুটটা কম। তাহলে 2 লিটার ব্লাড দেহ থেকে বের হয়ে গেছে, তাহলে কী হবে, কার্ডিয়াক পাম্প কমে যাবে, কারণ হচ্ছিল ব্লাড কম আছে, তাই হার্ট
প্রেশার দিবে কম, মানে পাম্প দিবে কম। তাহলে কী হবে, পাম্প কম করলে সেখান থেকে ব্লাড অন্য অন্য যে সেলে যাওয়ার কথা সেখানে কমে যাবে, ফলে কী হবে, ব্লাড প্রেশার কমে যাবে, বিপি কমে যাবে। ওকে, বিপি কমে গেল, বিপি কমে গেল। এই বিপি ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে এক সময় কার্ডিয়াক মাসেলে যে ব্লাড দরকার সেটাও কমে যাবে, ফলে এক সময় হার্টও আরও উইক হয়ে যাবে, হার্টও উইক হয়ে যাবে। এখন তুমি যদি মনে করো এই 2 লিটার ব্লাড বের হয়ে যাওয়ার পরে যদি তুমি কাউকে যদি সাথে সাথে ব্লাড দিতে পারো তাহলে ওকে, যদি না দিতে পারো তাহলে এই মাসেল এই প্রোগ্রেশনটা চলতে থাকবে। এই দেখো, এই যে অল্প পরিমাণ ব্লাড, মানে এই যে 2 লিটার ব্লাড বের হলো, ফলে ইনপুট কম হয়ে গেছে। এখন আউটপুট কী হবে, আরও কম। এখন আউটপুট যখন এদিক দিয়ে আসবে আবার পরিমাণ ব্লাড বেড়ে যাবে, ফলে আবার কম পরিমাণ ব্লাডও যাবে, ফলে এই হার্টের মাসেলগুলো অনেক উইকনেস হয়ে যাবে। একসময় উইকনেস হতে হতে এই সাইকেলটা চলতে একসময় মানুষটা মারা যাবে। তাহলে এটা হচ্ছিল তার মানে ভিসিয়াস সাইকেল বা ক্ষতিকারক দিক। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের একটা ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। ভালো দিকগুলো কী কী, যেমন ব্লাড ক্লটিং করা, চাইল্ড বার্থ বা জন্মগ্রহণ করা, এগুলো কি ভালো দিক। খারাপ দিক কি, যদি বেশি পরিমাণ ব্লাড বের হয়ে যায় তাহলে এই জিনিসটা বারবার রিপিটেড হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না মানুষ মারা যায়, এটা হচ্ছিল তার ক্ষতিকারক দিক। এখন এটা তোমাকে বারবার জিজ্ঞেস করবে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজমকে কেন ভিসিয়াস সাইকেল বলা হয়। ওকে, এটা হচ্ছিল রিটেন কোশ্চেন এবং ভাইবা, এই জিনিসটা বললে এটা এগুলো এক্সাম্পল হিসেবে কাজ করবে। ওকে, বাট এই জিনিসটা লিখতে হবে, পজিটিভ ফিডব্যাক mechanism does not lead to stability but to instability and often death। যখন তোমাকে রিটেন কোশ্চেন জিজ্ঞেস করবে তখন এই লাইনটা লিখতে হবে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম ডাজ নট লিড টু স্টেবিলিটি, শুধু মাঝে মাঝে স্টেবিলিটি দেয় না, অনেক সময় ইনস্টেবিলিটিও ঘটায় এবং কখনো কখনো মৃত্যুর কারণও হয়ে যায়। ওকে, সো এটা হচ্ছিল রিটেন কোশ্চেন। এখন এই ক্ষেত্রে হচ্ছিল পজিটিভ ফিডব্যাক, আরেকটা রিটেন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আরেকটা রিটেন কোশ্চেন হচ্ছিল পজিটিভ ফিডব্যাক মেকানিজম ভার্সেস নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে এখানে কি বলবা, সংজ্ঞা, তারপরে এক্সাম্পল, তারপর ভালো দিক, ক্ষতিকারক দিক, এগুলো বলে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের সংজ্ঞাটা শেষ, মানে ডিফারেন্সটা শেষ। অ্যান্ড আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, রিটেন এবং প্লাস ভাইবা কি জিজ্ঞেস করতে পারে, ইন্টারনাল এনভায়রনমেন্ট, মানে ওয়াই ইসিএফ ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। তা আমরা ছোটোকালে কী পড়ছি, এনভায়রনমেন্ট কি, আগে জিনিস জানতে হবে। এনভায়রনমেন্ট আগে আমরা ছোটোকালে পড়তাম যে আমাদের চারপাশে যা কিছু আছে, আমাদের চারপাশে যা কিছু আছে তাকে পরিবেশ বলে, মানে আসলে আমাদের চারপাশে যা কিছু আছে তাকে পরিবেশ বলে। ওকে, তাহলে সেলের চারপাশে যা কিছু আছে, তাকে সেলের পরিবেশ বলবে। ওকে, তাকে সেলের পরিবেশ বলবে। এখন সেলের চারপাশে কি আছে, সেলের চারপাশে আছে হচ্ছিল ইসিএফ, তাই ইসিএফকে বলা হচ্ছিল সেলের পরিবেশ বা সেলের এনভায়রনমেন্ট। এখন হচ্ছিল তোমার চারপাশে যদি মনে করো আজকে মনে করো অনেক বৃষ্টি পড়ছে, তাহলে ওয়েদারটা অনেক ভালো, এনভায়রনমেন্টটা অনেক ভালো, তোমার মুডটাও ভালো থাকে। এখন হচ্ছিল ঠিক তেমনি সেলের চারপাশে যে ইসিএফ বা সেলের পরিবেশটা, এটা যদি ভালো পরিমাণে কনস্ট্যান্ট, মানে যে পরিমাণে ইসিএফের নিউট্রিশন থাকার কথা সেই পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে, সেই পরিমাণে মানে যে কন্টেন্টগুলো যে পরিমাণে থাকার কথা সেগুলো যদি ভালো পরিমাণে থাকে তাহলে সেলও ভালো থাকবে। আর যদি মনে করো ইসিএফ বা এটার যদি মনে করো পরিবেশটা যদি ভালো না থাকে তাহলে সেলটাও ভালো থাকবে না। তাই ইসিএফকে বলা হচ্ছিল ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখন এটা হচ্ছে রিটেনে তার এভাবে বললে হবে না যে আশেপাশে বাতাস অনেক ভালো আছে তাই আমিও ভালো, তাই সেলের চারপাশে যদি ভালো থাকে তাহলে সেলও ভালো, জিনিসটা এমন। বাট রিটেনে বলতে হবে যে all the cells of our body lies in ECF,
আমরা যেমন পরিবেশের ভিতরে থাকি ঠিক তেমনি সেলগুলো হচ্ছিল ইসিএফের ভিতরে ডুবানো থাকে। অল দ্য সেলস অফ আওয়ার বডি লাইজ ইন দ্য ইসিএফ। আর ইসিএফের ভিতরে কি থাকে? ইসিএফের ভিতরে কন্টেন্স অক্সিজেন অ্যান্ড নিউট্রিশন, ওকে, নিউট্রিয়েন্টস থাকে, যেটা এসেনশিয়াল ফর সেল গ্রোথ। ওকে, অল দ্য সেলস অফ আওয়ার বডি লাইজ ইন ইসিএফ, কারণ আমাদের সব সেলস ইসিএফের ভিতরে থাকে। আর ইসিএফ হচ্ছিল সকল অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট দরকার, যেগুলো হচ্ছিল সেল গ্রোথের জন্য ভালো। এখন সেল টেক দ্য নিউট্রিয়েন্ট, ইসিএফ থেকে নিউট্রিয়েন্ট নেয় অ্যান্ড ডিসচার্জ করে, মানে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট দেয় ইনটু দ্য ইসিএফ। তাহলে কি আছে? সেলের ক্যাপাবল অফ লিভিং অ্যান্ড গ্রোয়িং, এটা কিসের উপর নির্ভর করে? ডিপেন্ড অফ ইসিএফ। That's why ECF is called internal environment. তাহলে আরেকবার বলি যে ইসিএফকে কেন বলা হচ্ছিল ইন্টারনাল এনভায়রনমেন্ট। যেমন আমাদের চারপাশে যা কিছু আছে তাকে নিয়ে বলা হয় পরিবেশ। তাহলে সেলের চারপাশে যা কিছু আছে তাকে বলা হচ্ছিল সেলের পরিবেশ। সেলের চারপাশে কি থাকে? ইসিএফ থাকে। তাহলে ইসিএফকে বলা হচ্ছিল সেলের পরিবেশ। ওকে, এটা একটা আমরা বুঝলাম। এখন হচ্ছিল তাহলে এটা কীভাবে তোমার হচ্ছিল সেলের গ্রোথ এগুলো নিয়ন্ত্রণ করে? দেখো, তোমার যদি মনে করো পরিবেশ যদি আজকে ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো। ঠিক তেমনি সেলের যে পরিবেশ, ইসিএফটা যদি সঠিক পরিমাণে নিউট্রিয়েন্ট কন্টেন্ট ঠিক মতো রাখে তাহলে সেলের গ্রোথ, সেলের ডেভেলপমেন্ট, সেলের প্রোগ্রেশন মেকানিজম সবগুলো ঠিক মতো হবে। আর যদি ইসিএফ বা পরিবেশটা যদি ভালো মতো না থাকে তাহলে কিন্তু সেলের গ্রোথ এগুলো ঠিক মতো থাকে না। কারণ হচ্ছিল ইসিএফের ভিতরে সবগুলো নিউট্রিয়েন্ট থাকে, আর সেল ওই ইসিএফ থেকে নিউট্রিয়েন্ট নেয় এবং ওই ডিসচার্জও করে ওই ইসিএফের ভিতরে। তাই সেল মানে ইসিএফকে বলা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। এটার আরেকটা নাম হচ্ছিল, এটা আরেকটা ইন্টারনাল এনভায়রনমেন্টের আরেক নাম হচ্ছিল মিলিউ ইন্টেরিয়র। আর এটা টার্মটা হচ্ছিল হচ্ছিল ইন্ট্রোডিউস বাই ক্লাউডি বার্নার্ড। এটা জিজ্ঞেস করে ভাইবা। ওকে, সো এটাকে বলা হচ্ছিল, এটা আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কন্ট্রোল সিস্টেমস অফ দ্য বডি। এটা জাস্ট ভাইবা কোশ্চেন। ভাইবাতে কী জিজ্ঞেস করবে? আমাদের বডির ভিতরে কী কন্ট্রোল সিস্টেম আছে। আমাদের বডির ভিতরে 10 ধরনের 10 টাইপ কন্ট্রোল সিস্টেম আছে, যারা আমাদের বডিতে বিভিন্ন কন্ট্রোল মেকানিজম কন্ট্রোল করে। তাহলে কি আছে? প্রথমে উপর থেকে আসবো। উপরে কি আছে? সিএনএস, ওকে, বা নার্ভাস সিস্টেম। তারপর কি আছে? এরপর হচ্ছে নাক আসবে। নাকের ভিতরে কি? রেসপিরেটরি সিস্টেম। নাকের পর আসে কি? মুখ মানে কি? ডাইজেস্টিভ সিস্টেম। তারপরে মুখের পরে চলে একটু নিচের দিকে যাও, দেন হার্ট আসবে। হার্টের ভিতরে কি আছে? কার্ডিয়াক সিস্টেম বা কার্ডিওভাস্কুলার। তারপর হচ্ছে যেমন মনে করো হার্ট গেল। হার্টের পর একবারে নিচের দিকে যাও, মূত্র বিসর্জন, ইউরিনারি সিস্টেম। তারপর হচ্ছে ছয় হচ্ছে মূত্রের পাশাপাশি আর নিচে কী থাকে? স্ক্রোটাম বা টেস্টিস। তাহলে এটা কি? রিপ্রোডাক্টিভ সিস্টেম। তারপর হচ্ছে রিপ্রোডাকশন শেষ, আর নিচে কিছু নাই। তারপর হাড্ডি গুড্ডি যাবা। 7, এই যে 7 ধরো 7 দিয়ে মনে রাখতে হবে স্কেলেটাল সিস্টেম বা মাস্কুলো স্কেলেটাল সিস্টেম। তারপর 8 এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোনতন্ত্র। আচ্ছা, 8 তুমি ধরো মনে করো ত্বকতন্ত্র, ওকে, ত্বকতন্ত্র বা ইন্টিগুমেন্টারি সিস্টেম। 9 দিয়ে মনে রাখবে ইমিউনো সিস্টেম যে 9। আর 10 নম্বর একবারে লাস্টে হচ্ছিল হরমোনতন্ত্র, এন্ডোক্রাইন। তাহলে এদিকে কি জিজ্ঞেস করতে পারে? জাস্ট এদিকে চলে এই কয়েকটা সিস্টেম নাম জানা দরকার, যে 10টা আমাদের কন্ট্রোল সিস্টেম আছে। এই কন্ট্রোল সিস্টেমগুলো বডির উপর থেকে ধরবো। প্রথম হচ্ছিল ব্রেন,
মানে ব্রেনকে কী বলা হচ্ছিলো সিএনএস, তারপর হচ্ছিলো রেসপিরেটরির জন্য নাক, তারপর হচ্ছিলো মুখ ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে নিচের দিকে আসলে হচ্ছিলো কার্ডিওভাস্কুলার, তারপরে নিচের দিকে আসা হলো এটাকে কী বলো ইউরিনারি সিস্টেম, ইউরিনারি নিচের দিকে কি থাকবে এটাকে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, দেন হচ্ছে হলো স্কেলেটাল সিস্টেম, তারপর হচ্ছে হলো ত্বকতন্ত্র, তারপর হচ্ছে হলো 9 হচ্ছে হলো নয় দিয়ে আমরা রাখবো ইমিউনি সিস্টেম, 10 হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এই কয়েকটি আজকে আমরা আচ্ছা প্রথম পার্ট এতটুকু পর্যন্তই বললে হবে, আর কিছু লাগবে না। আজকের জন্য এতটুকুই, অনেকগুলো হয়েছে, এগুলো মোটামুটি পড়লে পরবর্তীতে ক্লাসে আমরা হলো সেল অ্যান্ড ইটস ফাংশন, তারপর হলো মেমব্রেন পটেনশিয়াল, তারপর হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল, এগুলো করলে মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার অন্য ক্লাসে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।